শপিংয়ের প্রতিটি মানুষ তাড়াহুড়ো করে জামা কাপড় পছন্দ করেছে, কিন্তু বাড়ির প্রত্যেকের জন্য কিনতে কিনতে সময় চলে গেল দ্রুত। সুরভি বলে, হলুদের অনুষ্ঠান না করলে হবে না? বিভা জবাব দেয়, ও মা, করবে না কেন? বিয়েটা একবারই হবে আপু, সকল অনুষ্ঠানই করা হোক। হাসনা ফুপু বলে, কম বেশি সকল কিছুই করা হবে সুরভি। আমি চাই না তোমার বিয়েতে কোনো আনন্দ বাদ পড়ে যাক। তারপর আবার কুসুমকে উদ্দেশ্য করে বলে, সাফায়েত আসছে শুনে বিভার মন যেন সজাগ হয় আরও বেশি, সাথে কিছুটা মন খারাপও হয়। কই, সাফায়েত তো একবারও তাকে কল করে বলল না সে আসছে। সে তো বিভার কল অবধি রিসিভ করেনি। অভিমানের চোখ দুটো টলমল করে ওঠে। একটু পরে দরজার বেল বাজে, কেউ এসেছে। সন্ধ্যা হওয়ার পরপরই বাড়ির সদর দরজা আটকে দেওয়া হয়। বিভা গিয়ে দরজা খোলে। দরজার সামনে দাঁড়িয়ে আছে সাম্য। বিভা একপাশে সরে গিয়ে জায়গা করে দেয় তাকে ভেতরে আসার জন্য। সাম্য মুখে হাসি ফুটিয়ে ভিতরে আসে। এই এক হাসি তার মুখে সর্বদাই বিরাজ করে। বসার ঘরে তখনও শাহজাহান ভূঁইয়া বসে। তাকে দেখে আগের সাম্যের মনে কিছুটা ভয় কাজ করলেও আজ যেন তার ছিটে ফোটাও নেই। শাহজাহান ভূঁইয়া নিজেও সাম্যকে কিছু বলল না, বরং তাকে দেখেনি এমন ভাব করে উঠে গেল নিজের রুমের দিকে। সাম্য ভিতরে আসার পর বিভা দরজাটা আটকে দিচ্ছিল, কিন্তু তার আগেই সামনে এসে দাঁড়ায় আরও একটি প্রতিবিম্ব। তাকে দেখে বিভার শরীরের সাথে সাথে মনেও বুঝি ছুঁয়ে গেল হালকা শীতল বাতাস। সাফায়েত দরজায় দাঁড়িয়ে এক মুহূর্ত বিভার দিকে দেখল, তারপর নিজেও প্রবেশ করে ঘরের ভেতর। বিভা এক পলক পেছন ঘুরে সাফায়েতকে দেখল। আজ মানুষটাকে কেমন ভিন্ন ভিন্ন লাগলো। বিভা ভাবতেই দরজা আটকায়। তারপর চট করে মনে পড়ে সাফায়েত তো চশমা পরে না, কিন্তু তার চোখে সাদা গ্লাসের চশমা দেওয়া, এই জন্য বুঝি আলাদা লাগছে, সুন্দর লাগছে। বিভা মুখের হাসির রেখা ফুটিয়ে এগিয়ে যায় সবার দিকে। সাফায়েত বসার ঘরে সবার সাথে সামান্য বাক্যলাপ করেই নিজের রুমে চলে যায়। বিভা তার যাওয়ার পানে তাকিয়ে থেকে ভাবে সে যাবে নাকি যাবে না। এখন সাফায়েতের পিছু পিছু রুমে চলে গেলে সবাই কি ভাববে, কিন্তু তার সিদ্ধান্ত সহজ করে দিতে হাসনা ফুপুই বলে ওঠে, বিভা, তুমি গিয়ে দেখো সাফাতের কিছু লাগবে কিনা। এক কাজ করো, ঠান্ডা পানি নিয়ে যাও, এই গরমে জার্নি করে এসেছে। বিভা তার দিকে কৃতজ্ঞতার চোখে তাকায় এক পলক। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে ছুটে রুমের দিকে। বসার রুমে তখন কেবল সাম্য, কুসুম, শিমুল আর সুরভি চারজন মিলে মুড়ি মাখা খাচ্ছে। সাম্য এসেই চামেলি বেগমের দিকে আবদার ছুঁড়েছে সে মুড়ি মাখা খাবে। চামেলি বেগমও হাসি মুখে তার আবদার মেনে নিয়েছে। চুলোয় রান্না বসিয়ে মুড়ি মাখা করে দিয়েছে। সাম্য আসতেই শিমুল নিজেই পাঞ্জাবি এনে দেখিয়েছে। সাম্যকে বলেছে সে নিজেও যেন এমন লাল রঙের পাঞ্জাবি পরে, দেখতে সুন্দর লাগবে। সাম্য তার কথায় মজা করে জবাব দিয়েছে, আচ্ছা সুন্দর লাগবে, তবে কেবল নিজের জন্য কেন নিয়েছিস, আমার জন্য আনলি না কেন? শিমুলের মুখটা হঠাৎ করে মিইয়ে যায়, বলে, আমাকে তো মা কিনে দিয়েছে। সোফায় তখন জালাল ভূঁইয়াও বসেছিলেন। সাম্যের কথায় তার মনও হঠাৎ কেমন করে ওঠে। সোহানা আর শাহজাহান ভূঁইয়ার মাঝে দ্বন্দ্বের কারণে বেকথক সিঁড়ি বেয়ে উপরে ওঠা জালাল ভূঁইয়ার পা থেমে যায়। পেছন ঘুরে নিচের দিকে তাকিয়ে বলে, কাল সাফায়াত আর কুসুমের সাথে তুমিও গিয়ে নিজের জন্য জামা কাপড় কিনে নিয়ে এসো। সাম্য, আমার কাছে টাকা নেই মামু, টাকা আমি দিয়ে দিব। সাম্য তখন শব্দ করে হাসে। তার এত খুশি খুশি লাগছে। অভিকটা বিয়ে করার জন্য একেবারে উপযুক্ত মানুষ পছন্দ করেছে। তার বদলতে সব কেমন স্বাভাবিক হচ্ছে। মনে মনে ভাবে অভিককে জড়িয়ে ধরে জোরসে একটা চুমু খাবে, কিন্তু একটা ছেলে হয়ে আরেকটা ছেলেকে চুমু খাওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে। সাম্য একবার মনে মনে কল্পনা করে সে অভিককে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। চোখের সামনে এমন দৃশ্য ভেসে উঠতেই চোখ মুখ বিকৃত করে ফেলেছে। সে ভীষণ বিশ্রী কিছু করে ফেলেছে সে। মুড়ি মাখা খেতে খেতেই সুরভির ফোনে রিং বেজে ওঠে। তামান্না কল করেছে। সুরভি ঝটপটে রিসিভ করে তা। এর আগে সুরভি তাকে ফোন করে ঘটে যাওয়া সকল ঘটনাই বলেছে। 2 দিন বাদে তার বিয়ে, এই জন্য ঘটা করে দাওয়াতও দিয়েছে। তামান্না বাদে তার আর কোনো বন্ধু নেই, তাকে আসতেই হবে। কিন্তু তামান্না রাজি হয়নি। তার নাকি একই দিনে আরও একটা দাওয়াত আছে, তার ফুপুর ছেলের নাকি বিয়ে। সুরভি জানে তামান্না নিজের কোনো ফুপু নেই, তবে হঠাৎ এই ফুপাতো ভাই কোথা থেকে উদয় হলো সে জানে না। সুরভির মনে সেই অজ্ঞাত ভাইয়ের প্রতি আক্রোশ জন্ম নেয়। কেন তাকে সুরভির বিয়ের দিনই বিয়ে করতে হবে? একদিন আগে বা পরে করলে হয় না?
সুরভি তবুও বারবার করে মানানোর চেষ্টা করেছে তামান্নাকে। কোনোভাবে সেই ভাইয়ের বিয়েটা স্কিপ করে এখানে আসা যায় না। শিমুল আর সাম্যের কথা বলার আওয়াজে ফোনের কথা বলতে সমস্যা হয় সুরভির। ওদের না থামিয়ে নিজেই উঠে যায় ওখান থেকে। সাম্য সুরভির চলে যাওয়ার দিকে এক পলক দেখে দৃষ্টি রাখে কুসুমের দিকে। খোলা চুলে কুসুমকে দেখতে সুন্দরী লাগছে, স্নিগ্ধ দেখাচ্ছে মুখটা। সাম্য কুসুমের দিকে তাকিয়ে থেকেই বলে, এই রাত বিরেতে এমন চুল ছেড়ে পেতনি সেজে ঘুরে বেড়াচ্ছিস কেন? কুসুম বুঝতে পারে সাম্য তাকে বিরক্ত করার জন্যই এমনভাবে বলেছে। এই লোকটার কাজই যেন এই একটা। তবে কুসুম আজ বিরক্ত হবে না একদমই। আজ তার মন ভালো, তাই স্বাভাবিক কণ্ঠেই বলে, চুল ভেজা বলে ছেড়ে রেখেছি বলে? সাম্য ভ্রু কুঁচকে তাকায়। এমন স্বাভাবিক উত্তর সে আশা করেনি। সে ভেবেছিল কুসুম কোনো তেড়া কথা বলবে আর সাম্য তার জবাবে আরও একটা তেড়া কথা বলে ঝগড়া শুরু করবে। কিন্তু কুসুমকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে সে চিন্তায় আপাতত মাথা থেকে বের করে দেয়। বলে, ব্যাপার কি? মন আজ ফুরফুরে মনে হচ্ছে। বাড়িতে গিয়ে লেগেছে, ফুরফুরে হবে না? এমনভাবে বলছিস যেন তোরই বিয়ে লাগছে। কুসুম তেড়া চোখে একবার সাম্যকে দেখল, কিন্তু কোনো কথা বলল না। সাম্য কুসুমের জবাব না পেয়ে কথা ঘুরিয়ে বলে, শুনলাম হলুদের জন্য নাকি শাড়ি কেনা হয়নি। হ্যাঁ, সময় হয়ে ওঠেনি, কাল গিয়ে নিয়ে আসবো। তুই এ শাড়ি পরবি? কৌতূহলী কণ্ঠে জানতে চাই সাম্য। কুসুম জবাবে বলে, না। কেন পারবি না? কেন? সবাই তো হলুদ অনুষ্ঠানে শাড়িই পরে। সবাই পরে বলে আমাকেও পড়তে হবে নাকি? হ্যাঁ হবে। আমি চাই না তোর একার জন্য হলুদ অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাক। আশ্চর্য, আমার শাড়ি পরার সাথে অনুষ্ঠান নষ্ট হওয়ার কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। তোর মতো ডিমের কুসুম সেটা বুঝবে না। কুসুম বিরক্ত চোখে চায় সাম্যের দিকে। সাম্য আগে থেকেই তাকে দেখেছিল। মুহূর্তেই চোখাচোখ পড়ে দুজনের। কুসুম খানিকটা অপ্রস্তুত হয়। সাম্যের চোখ দেখে যেন বুঝতে পারে সে নিজের অপ্রকাশিত ইচ্ছেটাই কুসুমকে বলতে চাইছে। কুসুম দ্রুত চোখ সরিয়ে শিমুলের দিকে চায়। শিমুল তখন নিজের পুরো ধ্যান লাগিয়েছে মুড়ি থেকে চানাচুরের বাদাম খুঁজে বের করার। কুসুম যেন একটু স্বস্তি পায়। তবে সাম্য তার স্বস্তিতে লাগাম টেনে দিয়ে এগিয়ে গিয়ে বসে তার দিকে। তারপর আস্তে করে বলে, আজ রাতের আকাশে যেন তারাদের মেলা বসেছে। স্বচ্ছ আকাশের নীলচে রঙের তারাগুলো জ্বলছে মিটিমিটি করে। শান্ত নীরব পরিবেশে কেবল ঝিঁঝি পোকার ডাক। থেমে থেমে দূরে কোথাও থেকে ভেসে আসছে শিয়ালের ডাকও। শীতল বাতাসে দেহ মনের শান্তির ছোঁয়া। চাঁদের শুভ্র নরম আলোয় যেন প্রকৃতি খিলখিলিয়ে হাসছে। চাঁদ হঠাৎ আজ এত আলো দিচ্ছে কেন? আজ কি পূর্ণিমা? মনে মনে ভাবে বিভা। কিন্তু পূর্ণিমা হতে তো আরও 2 দিন বাকি। চাঁদ এখনো সম্পূর্ণ গোল হয়নি। বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে ফোনে সাফায়েত। বিভা তার পেছনে দরজায় দাঁড়িয়ে। তার উপস্থিতি সম্ভবত সাফায়েত অনুভব করেনি। সে কথা বলায় ব্যস্ত। বাড়ির সকলে এখন যে যার রুমে। 11:30 বাজতে চলল। সকলে বোধহয় ঘুমিয়েও গিয়েছে এখন। কাল সকাল সকাল উঠেই কাজে লেগে যেতে হবে সবার। এই জন্য হাসনা বেগম সবাইকে ঘুমানোর জন্য তাগাদা দিয়েছিলেন। সাফায়েত তখন রুমে এসে ফ্রেশ হয়ে নিচে নেমে গিয়েছিল। বিভার সাথে খুব একটা কথা হয়নি তার। নিচে গিয়ে সাম্যের সাথে কিছুক্ষণ আড্ডা দেয়। সাম্য খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে বাড়ি ফিরে যায়। সাফায়েত বড়দের সাথে বসে আয়োজন ব্যাপারে কথা বলে রুমে আসে পুনরায়। তার পিছু পিছু আসে বিভা। কিন্তু তখনই সাফায়েতের ফোনে কল আসে অনন্যা নামে কারোর। বিভা নিজেই হাতে করে ফোনটা এগিয়ে দেয় সাফায়েতকে। তারপর আবারও নিচে চলে যায়। কিন্তু রুমে ফিরে এসে সাফায়েতকে এখনও ফোনে কথা বলতে দেখে কপালে ভাঁজ পড়ে বিভার। মনে মনে খানিকটা দুশ্চিন্তাও হয়। এত কেন কথা বলছে সাফায়েত? কি কথা বলছে? আর অনন্যা বলে মানুষটাই বা কে? মনে হাজারো প্রশ্ন নিয়ে সাফায়েতের পেছনে এসে দাঁড়িয়েছে। কিন্তু মানুষটা বিভার উপস্থিতি টেরই পেল না। আপনি আমার উপর রেগে আছেন? সাফায়েত কান থেকে ফোন নামিয়ে রাখতেই প্রশ্ন ছুড়ে বিভা। বিভার প্রশ্নে পেছন ফিরে ভ্রু কুঁচকে তাকায় সাফায়েত। যেন বুঝতে পারেনি বিভা কি বলেছে, উল্টো প্রশ্ন করে, কি বলে? আরেকবার বলো। বললাম আপনি রেগে আছেন আমার উপর। সাফায়েতের দৃষ্টি বদল হয়নি। ভ্রু দুটো কুঁচকে রেখেই বলে, রেগে থাকবো কেন? বিভা সরল কণ্ঠে বলে, কোচিংয়ের ছেলেটার কথা আপনাকে বলিনি বলে আমি জানি আপনি আমার উপর রেগে আছেন।
আমি সত্যি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। আপনি প্লিজ রাগ করবেন না। সাফায়েত আগের মতোই চেয়ে থেকে দুষ্টুমি করে বলে, সত্যি তো, আমার তো রেগে থাকার কথা। আমি তোমার উপর ভীষণ রেগে আছি বিভা, তোমার থেকে এটা আশা করিনি। অসহায় চোখে চায় বিভা। সাফায়েত তার ওপর রেগে আছে, ব্যাপারটা তাকে পীড়া দিচ্ছে। এবারে কি করবে বিভা? বিভার ভাবনার মাঝেই সাফায়েত আবারও বলে ওঠে, কি হলো, এইভাবে চেয়ে আছো কেন? কেউ রাগ করলে তার রাগ ভাঙাতে হয়, সেটা জানো না? তোমার হাতে 5 মিনিট সময় আছে। 5 মিনিটের ভিতরে আমার রাগ ভাঙাতে না পারলে তোমার সাথে আজ আর কোনো কথাই নেই। নাও, শুরু করো। বিভার অসহায় চোখে এবার আরও বেশি অসহায়তা এসে ভর করে। সে কখনো কারো রাগ ভাঙায়নি এভাবে, তার ওপর তো কেউ রাগই করেনি কখনো। মা রাগ করে থাকলে একটু আহ্লাদ করে ডাকলেই মায়ের রাগ ভেঙে যায়। বাবা আর বিন্দু তার ওপর কখনো রাগ করে না। বিভা মনে মনে ভাবে, সেলিনা আপা তাকে এত কিছু বলল, শেখালো, কিন্তু বরের রাগ কী করে ভাঙাতে হয় সেটা তো বলেনি কখনো। তবে এবার বিভা করবেটা কি? সাফায়েতের রাগ কি করে ভাঙাবে সে? বিভা নিচের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলে, সরি। সাফায়েত কোনো জবাব দেয় না, চুপচাপ দেখতে থাকে বিভার কাণ্ড। সাফায়েতের জবাব না পেয়ে চোখ টলমল করে ওঠে জলে। চোখ তুলে ভেজা কণ্ঠে বলে, আমি সত্যিই সরি। বিভার চোখে জল দেখে ফিক করে হেসে ফেলে সাফায়েত। তারপর বিভার 2 কাঁধে হাত রেখে বলে, আরে বাবা, তুমি কাঁদছো কেন? আমি তো মজা করছিলাম, আমি রেগে নেই। সত্যি রেগে নেই? সত্যিই রেগে নেই। তবে আমার কল রিসিভ করেননি কেন আপনি? আপনি আজ আসবেন সেটাও বলেননি, আর আসার পর থেকেও আমায় এড়িয়ে যাচ্ছেন আপনি। বিভার অভিযোগে ঠোঁট প্রসারিত করে হাসে সাফায়েত, বলে, তোমার ফোন কোথায়? বিভা মনে করতে চায় ফোনটা কোথায় রেখেছে। শপিংয়ে যাওয়ার আগে সেটা ড্রেসিং টেবিলের ওপরেই রেখেছিল, তারপর আর হাতে নেওয়া হয়নি। বিভা জবাব দেয়, রুমে, ড্রেসিং টেবিলের উপর হয়তো। নিয়ে এসো। বিভা বিনা বাক্যে রুম থেকে ফোন হাতে ফিরে আসে, তারপর বাড়িয়ে দেয় সাফায়েতের দিকে। সাফায়েত ফোন হাতে নিয়ে বিভার মুখের সামনে ধরে বলে, দেখো। বিভা কৌতূহলী চোখে চাইতেই চোখ বড় বড় হয়ে যায়। স্ক্রিনে সাফায়েতের নাম্বার থেকে মিসড কল উঠে আছে। সাফায়েত তাকে 7 বার কল করেছে, আর বিভা কিনা কল রিসিভই করেনি বলে অভিমান করে আছে। বিভা মুখে হাসি ফুটিয়ে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে সাফায়েতই বলে ওঠে, থাক, আর কিছু বলতে হবে না, রুমে চলো। বিভা রুমে এসে বিছানায় হেলান দিয়ে বসে আছে, আর সাফায়েত আলমারিতে কিছু খুঁজছে। বিভা একবার জিজ্ঞেস করেছিল কি খুঁজছে, কিন্তু সাফায়েত তাকে বলেনি। বেশ কিছুক্ষণ পরে সাফায়েত একটা ছোট্ট নোটবুকের মতো কিছু বের করে নিয়ে টেবিলের কাছে যায়। সেখানে কিছু লিখে পুনরায় আবার আলমারির কাছে যায়। ফিরে আসে কয়েক মুহূর্তর পরেই, এসে সোজা বসে যায় বিভার সামনে। বিভা একটু হকচকিয়ে ওঠে। সাফায়েত কি করতে চাইছে বুঝতে পারছে না। সাফায়েত বিভার দিকে একটা কাগজ বাড়িয়ে দেয়। বিভা কাগজটা দেখতেই বুঝতে পারে এটা ব্যাংক চেক, যাতে সাফায়েতের সাইন করা। বিভা প্রশ্নবোধক চোখে তাকায় সাফায়েতের দিকে। সাফায়েত বলে, এটা তোমার দিনমোহরের টাকা, আমার কাছে ক্যাশ নেই, এর জন্য চেক। তুমি যখন তখন তুলে নিতে পারো। বিভা হতবাক কণ্ঠে বলে, এটা দিয়ে আমি কি করব? এটা তোমার টাকা, তুমি যা ইচ্ছা করতে পারো। বিভা তাড়াহুড়ো করে বলে, আমার কোনো টাকা লাগবে না, আপনি নিজের কাছেই রেখে দিন। লাগবে না বলে তো হবে না বিভা, এই টাকায় কেবল তোমার হক। তোমার যে কোনো প্রয়োজনে তুমি তা খরচ করতে পারো, এটা নিজের কাছেই রাখো। আপনি রেখে দিন না, আমি এত টাকা সামলে রাখতে পারবো না। সাফায়েত চেকের কাগজটা বিভার হাতে জোর করে গুঁজে দেয়, তারপর মজা করে বলে, এই সামান্য টাকা সামলাতে পারবে না, তবে আমাকে কি করে সামলাবে বলো তো? সাফায়েতের কথায় মুখ ফুলায় বিভা। তা দেখে সাফায়েত মুচকি হাসে। তারপর বিভার বাম হাতটা টেনে নিয়ে একটা স্বর্ণের রিং পরিয়ে দেয় অনামিকায়, বলে, বিয়ের পর এটা আমার থেকে প্রথম উপহার, পছন্দ হয়েছে? বিভা কোনো কথা বলে না, কেবল জলজল করতে থাকা চোখে চেয়ে থাকে নিজের অনামিকা আঙ্গুলের দিকে। মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক সম্মতি দেয়, মানে পছন্দ হয়েছে তার। সেলিনা আপা একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিল সাফায়েত তাকে কি উপহার দিয়েছে।
বিভা তখন বুঝতে পারেনি, কিন্তু সেলিনা আপা বলেছে বিয়ের প্রথম রাতে নাকি বরেরা বউদের গিফট দেয়। বিভার তখন একটু মন খারাপ হয়েছিল, সেলিনা আপাকে দেখাতে পারেনি কিছু, কিন্তু আজ সাফায়েত তার জন্য উপহার এনেছে। বিভা তো এটা সেলিনা আপাকে দেখাবে। সাফায়েত বিভাকে ডাকে। বিভা? বিভা হাসি মুখে বলে। সাফায়েত তাকায় বিভার চোখের দিকে। বিভার চোখে আনন্দের ঝলক স্পষ্ট দৃশ্যমান। সাফায়েত কিছুটা ইতস্তত কণ্ঠে বলে, তোমার মনে হয় না আমাদের এবার সামনে আগানো উচিত? তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সাফায়েত আজ পুরো তৈয়ারির সাথেই এসেছে। এমন কিছু হওয়ার আভাস যেন বিভা আগে থেকেই পেয়েছিল। চোখ নামিয়ে নেয় বিভা। অজানা কোনো শক্তি যেন তার কণ্ঠরোধ করে রেখেছে। মুখ দিয়ে বের হলো না একটা শব্দও। কেবল টিপ টিপ করতে থাকা হৃদযন্ত্রটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গতি বাড়ালো অনেকটা। সাফায়েত বিভার নিশ্চুপতা দেখে বলে, তুমি চাইলে আরো সময় নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি কেবল চাই তুমি মন থেকে আমাকে মেনে নাও। মাঝে সময় পেরিয়ে যায় মিনিট খানেক। সাফায়েত বিভার হাত ছেড়েছে আরও আগেই। মনে মনে ভেবেও নিয়েছে বিভা তার সাথে কমফোর্টেবল নয়, কিন্তু বিভা তার ভাবনাকে ভুল প্রমাণিত করে নিজে থেকে আঁকড়ে ধরে সাফায়েতের হাত। চোখ দুটো খিঁচে নিয়ে মুখে বলে, আমার সময় চাই না। সাফায়েত অবাক চোখে চেয়ে থাকে বিভার মুখপানে। বলে, তুমি চাপ নিচ্ছ বিভা, তোমার সময় প্রয়োজন। বিভা আবারও বলে, আমার সময় চাই না সাফায়াত। সাফায়েত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিভার লজ্জায় লাল হওয়া মুখের দিকে। কিছুক্ষণ চুপ করে থেকে নিঃশব্দে এগিয়ে আসে বিভার খুব কাছাকাছি। অধরে অধর ছোঁয়ায় শুরু হয় এক নতুন যাত্রা। বিভাও হারিয়ে যেতে থাকে সেই মুহূর্তে। সাফায়েতের ছোঁয়া ধীরে ধীরে হয়ে ওঠে অস্থির, যেন ভালোবাসার তীব্রতা তার নিয়ন্ত্রণ হারাচ্ছে। বিভার সমস্ত কায়া জুড়ে এঁকে দেয় সাফায়েত নামক স্পর্শ। রাতের গভীরতা থেকেও সাফায়েতের স্পর্শের গভীরতা বেশি মনে হয়। বিভা হিমশিম খায় থাকে সামলাতে। চোখের কোণে বেয়ে জল গড়ায়। স্বর্গীয় এই মুহূর্তের সময় যেন নিঃশব্দে থমকে দাঁড়ায়। একান্ত এই মুহূর্তের সাক্ষী হয় ঘন নিঃশ্বাসের শব্দ, বাড়ি খাওয়া প্রতিটি দেওয়াল, মৃদু হাওয়া উঠতে থাকা বারান্দায় পর্দা, আর ফ্লোরে পড়ে থাকা দেড়মোহরের টাকার চেক। আজকের সকালটা যেন অন্যরকম সুন্দর। সকালের প্রথম রোদ এসে পড়েছে ঘরের দেওয়ালে। বাইরে হালকা আওয়াজ। বিভা পিটপিট করে চোখ খুলে তাকায়। মাথাটা কেমন ভার ভার লাগছে। মনে কাল রাতের অনুভূতির রেশ। পাশ বালিশে সাফায়েত শুয়ে, চোখের পাতা বন্ধ। বিভা হাত বাড়ায় তার দিকে, আলতো করে ছুঁয়ে দেয় চোখের পাপড়ি। তারপর মাথাটা এগিয়ে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আচমকা সাফায়েত চোখ খুলে তাকায়, মৃদু হেসে বলে, তুমি আমার ঘুমের সুযোগ নিতে চাচ্ছ বিভা? বিভা এক লাফে উঠে বসে। বিছানা থেকে তাড়াহুড়ো করে নেমে যেতে নিলেই হাত ধরে আটকে দেয় সাফায়েত। তারপর হ্যাঁচকা টানে ফেলে নিজের বুকের ওপর। সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, আজ আর তোমায় প্রথম দিনের মতো অকারণে গোসল করতে হবে না। আজ কিন্তু যথেষ্ট কারণ আছে। চোখ দুটো বড় বড় হয়ে যায় বিভার। সাফায়েতের প্রথম দিনের কথা মনে আছে দেখে আশ্চর্য হয় আরও বেশি। তারপর সাফায়েত বুকে ভর করেই উঠে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। শব্দ করে দরজা বন্ধ করতেই খিলখিলিয়ে হেসে ওঠে সাফায়েত। বিভা ওয়াশরুম থেকে স্পষ্ট শুনতে পায় হাসির শব্দ। গলার স্বর বাড়িয়ে বলে ওঠে, আপনি আমার লজ্জায় ফেলছেন সাফায়াত। ভুঁইয়া বাড়িতে আত্মীয়দের আনাগোনা শুরু হয়েছে। সাউন্ড বক্সে বাজছে একের পর এক গান। রান্নাঘর থেকে ভেসে আসছে বাহারি রকম রান্নার সুবাস। শিমুল নিজের বয়সী বাচ্চাদের সাথে এখানে ওখানে দৌড়াচ্ছে। বিভা রান্নার কাজে এটা ওটা সাহায্য করছে। কুসুম আত্মীয়দের প্রয়োজনীয় জিনিস এগিয়ে গিয়ে দিচ্ছে। আর সকলের মধ্যমণি হয়ে সোফায় বসে আছে সুরভি। বিয়ে শুরু না হতেই দলে দলে প্রতিবেশীরা আসছে তাকে দেখতে, যেন তাকে আগে কখনো দেখেনি, নয়তো বিয়ের কথা হতেই তার মধ্যে বিশেষ কিছু পেয়েছে। আত্মীয়রাও এসে বেশ গদগদ কণ্ঠে কথা বলছে তার সাথে। সুরভি অবশ্য এতে মন্দ লাগছে না, কিন্তু প্রতিবেশী অনেকেই যে তার আর অভিকের বিয়ে নিয়ে কথা বলেছে তা সে জানে। একে তো সরকার বাড়ির সাথে আত্মীয়তা করছে,
তার উপর অভিক সুরভির থেকে বয়সে ছোট। সমালোচনা করার জন্য এর থেকে মুখ্যরোচক বিষয় আর দ্বিতীয়টি নেই। তবে ভূঁইয়া বাড়ির কেউ সেদিকে বিশেষ নজর দিচ্ছে না, আর না সুরভি নজর দিচ্ছে, বরং সে নিজেই জীবনের নতুন অধ্যায়কে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত। সাফায়েতের হাত ধরে বিন্দু আসে ভূঁইয়া বাড়িতে, চোখে মুখে তার খুশির ঝিলিক। সাফায়েত সকালে কুসুমকে নিয়ে গিয়েছিল গায়ে হলুদের জিনিসপত্র কিনতে। সেখান থেকে বিভার বাবা মা আর বিন্দুর জন্যও জামা কাপড় কেনে, সেগুলোই দিতে গিয়েছিল। আসার সময় বিন্দুকে সাথে করে এনেছে। বিন্দু বাড়ির ভেতরে এসেই আপাকে ডাকতে শুরু করেছে। বিভা বোনের ডাক শুনে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। বিভাকে দেখেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে বিন্দু। কতদিন আপাকে দেখে না বিন্দু। বিভা বিন্দুকে জিজ্ঞেস করে, বাবা মা এলো না? বিন্দু জানায় তারা কালকে আসবে। সাফায়েত বিভাকে পানি দিতে বলে গিয়ে বসে সুরভির পাশেই। সুরভি তাকে দেখে সৌজন্য হাসে। কিছুক্ষণ পরেই সুরভির হাতে থাকা ফোনটার নোটিফিকেশন টোন বেজে ওঠে। অভিকের মেসেজ। সে দুটো বেনারসির ছবি পাঠিয়েছে। দুটো দেখতে একই রকম হলেও কেবল রঙের ভিন্নতা। জানতে চেয়েছে কোনটা নেবে। সুরভি বেনারসি হিসেবে লাল রঙটাই পছন্দ করলো। ছোট্ট করে মেসেজ লিখে ফোনটা সরিয়ে রাখতেই পাশ থেকে সাফায়েত বলে ওঠে, বলেছিলাম না ভালো কিছু অপেক্ষা করছে। বললো তো আমার কথা। সারাদিনের উত্তাপ ঝরিয়ে দিয়ে সূর্য তখন ক্লান্ত হয়ে ঢলে পড়েছে পশ্চিমে। ঝিরিঝিরি বাতাসে ধীরে ধীরে কমে এসেছে গরমের তীব্রতা। টিমটিম করে জ্বলতে থাকা লাল নীল মরিচ বাতি দিয়ে সাজানো ভূঁইয়া বাড়ি দেখতে লাগছে স্বপ্নপুরীর মতো। বাচ্চাদের লাফালাফি হই হুল্লোটে আনন্দ যেন বেড়ে গিয়েছে শতগুণ। ভূঁইয়া বাড়ির উঠোনে একপাশে ছোট্ট করে একটা স্টেজ করা হয়েছে। সেখানে রঙিন কাগজের ওপর বড় বড় করে লেখা সুরভির হলুদ সন্ধ্যা। সাউন্ড বক্সের গানের তালে তালে নিজেও হালকা স্বরে গুনগুন করছে কুসুম। কুসুম গান গায় না, তবে আজ তার আনন্দ লাগছে। সবাই মিলে সুরভিকে সাজিয়ে গুছিয়ে দিয়ে এসেছে। এখন নিজেদের তৈরি হওয়ার সময়। বাড়িতে মেহমান বেশি বলে সব সময় একলা থাকা কুসুমও আজ নিজের রুম ছেড়ে দিয়েছে। এই তো সবেমাত্র কয়েকজন তৈরি হয়ে রুম ছেড়ে বেরোলো। কুসুমের তৈরি হতে বেশি সময় লাগবে না। শাড়ি পরে চুলে বেনুনি করে রেখেছে আগে থেকেই। কুসুম ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখে একবার তাকালো। নিজেকে তার এভাবে রাখতে ভালো লাগছে। সাজগোজ তার কখনোই পছন্দ না, কিন্তু অনুষ্ঠানের দিনে এভাবে থাকলে মা তাকে বকবে। মেহমানরাও ভালো চোখে দেখবে না। দীর্ঘশ্বাস ফেলে কাজল হাতে তুলে নেয়। রাফিদের কথায় থেমে যায় কুসুমের পা। এই তো একটু আগেই সে তৈরি হয়ে বেরিয়েছিল রুম থেকে। হলুদ অনুষ্ঠান শুরু হবে একটু পরে। সে যাচ্ছিল সুরভিকে আনতে, তখনই উক্ত কথা বলে রাফিদ। ধন্যবাদ ভাইয়া। কুসুম আবারও নিজের পথে পা বাড়ালে রাফিদ বলে, আমি আপনার এড়িয়ে যাই না, বরং আপনি ভুল সময় আমার সামনে এসে পড়েন। আপাতত আমি সুরভি আপুকে আনতে যাচ্ছি, আপনি কিছু বলবেন? সুরভিকে আনতে যাচ্ছে এ কথা শুনে রাফিদ আর কিচ্ছু বলে না। কুসুমও নিজের গন্তব্যে পা বাড়ায়। হলুদের জন্য সাজানো স্টেজে পুতুলের মতো বসে আছে সুরভি। পরনে গাঢ় হলুদ রঙের শাড়ি, যার পাড়ে সবুজ ও লাল সুতোর কাজ। সারা অঙ্গে তার কাঁচা ফুলের গয়না, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে গোলাপি রঙা লিপস্টিক। চুলগুলো একপাশে খোপা করে গুজে দিয়েছে বেলি ফুলের মালা। এতেই যেন দেখতে লাগছে মায়া রাজ্যের পরীটির মতো। পায়ে আলতা আর নূপুরের শব্দ যেন মিলিয়ে গেছে বিয়েবাড়ির হাসি আনন্দে। চেহারায় একরাশ লজ্জা আর ঠোঁটে মুচকি হাসি রেখা জানান দিচ্ছে তার মনের সুপ্ত অনুভূতির কথা। এদিকে সকলেই অপেক্ষা করছে হলুদের জন্য। অভিকদের বাড়ি থেকে হলুদ আসার কথা, কিন্তু এখনও আসছে না বলে সকলে তাই নিয়ে বলাবলি করছে। কখন আসবে কখন আসবে? সকলের কৌতূহল মাখা প্রশ্নের মাঝেই গেট দিয়ে সাম্যদের ঢুকতে দেখা যায়। সাম্যের সাথে আরও 5-6 জনকে আসতে দেখা যায়। প্রত্যেকের হাতেই হলুদের তথ্য। চামেলি বেগমরা এগিয়ে যান, মিষ্টি হেসে এগিয়ে নিয়ে আসেন সকলকে। সুরভি স্টেজে প্রথমে সকলকে চিনতে পারে না, কিন্তু কিছুটা কাছে আসতেই চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। সাম্যদের সাথে আসা 3 জন মেয়ের মাঝে একজন হচ্ছে তামান্না। সুরভি নিজের বিস্ময় ভাব লুকাতে না পেরে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। বুঝতে পারে না তামান্না সাম্যের
সাথে কি করে এলো? সে তো গিয়েছিল কোনো এক ফুফাতো ভাইয়ের বিয়েতে, সেখান থেকে এখানে এলো কি করে? তামান্না নিজের হাতে থাকা ডালাটা একজনের কাছে দিয়ে এগিয়ে আসে সুরভির দিকে। তারপর সুরভির পাশে দাঁড়িয়ে বলে, কেমন লাগছে আমার চমক? সুরভি তার কথার জবাব দিয়ে রয়ে শয়ে তামান্নাকে দেখে অবাক হয়নি এমন ভঙ্গিতে বলে, তুই এখানে কি করছিস? সুরভির এমন ভাবে মুখ ভেঙচি দিয়ে তামান্না। তারপর সুরভির পাশে বসে বলে, বিয়ে খেতে এসেছি। বিয়ে খেতে এসেছিস মানে? আমি যে এতবার করে বললাম তখন তো খুব ভাব দেখালি, এখন এলি কেন? তুই কি ভাবছিস আমি তোর বিয়ে খেতে এসেছি? মোটেও না, আমি তো আমার ভাইয়ের বিয়ে খেতে এসেছি। ভাইয়ের বিয়ে খেতে এসে এখানে কি করছিস? কথাটা বলে আরও একবার চমকে যায় সুরভি। দ্রুত গতিতে তামান্নার দিকে তাকালে দেখে সে মিটিমিটি হাসছে। একে একে দুই মিলে যায় সহজে। তার মানে অভিক তামান্নার দূর সম্পর্কে ফুফাতো ভাই হয়। সুরভি নিজের কপালে চাপড় মারে। এই সহজ বিষয়টা বুঝতে তার এত সময় লেগে গেল। এই জন্যই তো অভিক সবসময় ঠিক টাইমে এসে সুরভির জন্য দাঁড়িয়ে থাকতো, কারণ সে জানতো সুরভির কবে কখন ক্লাস শেষ হবে। সাউন্ড বক্সে তখনও হিন্দি গান চলছে। সেই গানের তালে তালে নাচছে শিমুল সহ ওর বয়সী বাচ্চারা। এটাকে নাচ কম, লাফালাফি বেশি চলা বলা চলে। তবে এই লাফালাফিতেই আনন্দ বাড়ল আরও কিছুটা। এদিকে ছবি তোলার দায়িত্ব দেওয়া হয়েছে রাফিদের ঘাড়ে। রাফিদের ছবি তোলার হাত নাকি চমৎকার। বলা হয়েছে একজন একজন করে সুরভির গায়ে হলুদ ছোঁয়াবে আর রাফিদ তার ছবি তুলবে। সুরভির গায়ে প্রথম হলুদ ছোঁয়ায় শাহজাহান ভূঁইয়া। তিনি প্রথমে আসতে চাইছিলেন না, তাকে এক প্রকার জোর করেই আনা হয়েছে এখানে। তারপর একে একে হাসনা বেগম, জামাল ভূঁইয়া, চাহেলি বেগম সহ সকলেই একে একে সুরভির গায়ে হলুদ লাগিয়ে দেয়। সুরভিকে হলুদ লাগিয়ে সে একপাশে দাঁড়িয়ে আছে বিভা। আজ সারাটা দিন তার এক ছোটাছুটির ভেতরে কাটছে, কখনো এই কাজ তো কখনো এই কাজ। মেহমানদের খাতিরদারিতে সে একটুখানি বসতে পারেনি কোথাও। হঠাৎ করে পাশে এসে দাঁড়ায় সাফায়েত। বিভা তার দিকে তাকিয়ে মুচকি হাসে। সাফায়েত আলতো করে বিভার হাত ছুঁয়ে দেয়, বলে, তুমি এত ছোটাছুটি কেন করছো বলো তো? সারাটা দিন দেখছি এটা ওটা করছো, এটুখানি বসতেও তো পারো। বিভা জবাব দেয়, বারে আমি বাড়ির বউ না? মেহমানদের সুবিধা অসুবিধা দেখাটা তো আমার কর্তব্য। কাকি, ফুপু, ফরিদা খালা সবাই তো কাজ করছে। ওদের হাতে হাতে এটা ওটা এগিয়ে দিলে কাজ অনেকটা কমে যায়। তাছাড়া বাড়িতে তো আর অনুষ্ঠান প্রতিদিন হয় না। এই দুদিন না হয় একটু ছুটোছুটি করলামই। সাফায়েত অবাক চোখে বিভাকে দেখে। বিয়ের আগে সে ভেবেছিল বিভার মতো উড়নচণ্ডী মেয়ে তার সাথে মানিয়ে নিতে পারবে কিনা, কিন্তু বিভা কেবল তার সাথে নয়, বরং পুরো ভূঁইয়া বাড়ির সাথেই মানিয়ে নিয়েছে। সময় বুঝে বদলে নিয়েছে নিজের রূপ। সাফায়েত ভাবে, এই যে বিভা নিজেকে বদলে নিল, নিজের স্বভাব বদলে সংসারের বেড়াজালে নিজেকে জড়িয়ে নিল, এতে কি বিভার খারাপ লাগে না? সাফায়েতের ভাবনার মাঝে আবারও ডাক পড়ে বিভার। বিভা আলগোছে সাফায়েতের হাত ছাড়িয়ে সামনে এগিয়ে যায়। সাফায়েত চেয়ে থাকে তার যাওয়ার পানে। চোখে তার কেমন যেন এক ভ্রান্তি। আপনি আমায় ডেকেছিলেন? কুসুমের কথায় এক পলক তার দিকে চাই সাম্য। হাতে তার শরবতের গ্লাস। একটু আগে বিভা হাতে ধরিয়ে দিয়ে গেল। সাম্য গ্লাসে চুমুক দিয়ে বলে, না। সাম্যের কণ্ঠ কিছুটা গম্ভীর শোনালো। কুসুম ভ্রু কুঁচকে দেখে তাকে, তারপর বলে, শিমুল যে বলল আপনি ডেকেছিলেন। শিমুল বললেই তোকে আসতে হবে কেন? আচ্ছা আমি যাচ্ছি তবে। কুসুম চলেই যাচ্ছিল, কিন্তু থেমে যায় সাম্যের কথায়। রাদীপকে তোর ভালো লাগে? মানে? বাংলা কথা বুঝিস না? অদ্ভুত চোখে তাকিয়ে প্রশ্ন করে সাম্য। কুসুম সেই চোখে তাকিয়ে কি বুঝলো কে জানে। সে কথা বলল নরম গলায়, বুঝি, কিন্তু আপনার হঠাৎ করে এটা কেন মনে হলো? বেশ হেসে হেসে কথা বলছিলি দেখলাম দুজনে। হেসে কথা বলতেই ভাল লাগতে হবে। তুই জানিস রাদীপের মা মামির কাছে তোর বিয়ের ব্যাপারে কথা বলছিল? বিয়ের কথা বলেছিল মানে? এখন এটাও তোকে বুঝিয়ে বলতে হবে আমায়। রাফিদের সাথে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে কথা বলছিল। তাতে আপনি কেন রেগে যাচ্ছেন? বাচ্চামি করবি না কুসুম। আমার রেগে যাওয়ার কারণটা তোর অজানা নয়। হঠাৎ করেই কুসুমের বুকের ভেতর কি যেন ছল করে উঠে। কারণটা সত্যিই কুসুমের অজানা নয়। লজ্জা এসে ভিড় করে কালে। কুসুম আস্তে করে জিজ্ঞেস করে, মা কি বলল?
নিষেধ করে দিয়েছে, বলেছে তোকে বিবাহ দেওয়া হবে না। তবে তোকে কেন সবার পছন্দ হতে হবে কুসুম? এত মানুষ থাকতে তুই কেন? যদি মামি নিষেধ না করতো? তবে আমি নিষেধ করে দিতাম। এতক্ষণে হাসি ফুটে সাম্যের ঠোঁটে, বলে, নিষেধ কেন করতি? সে কারণটা আপনার অজানা নয়। এ কথা বলে আবারও চলে আসতে নিলে কুসুমের হাত ধরে থামিয়ে দেয় সাম্য। ভয় খেলে যায় কুসুমের চোখে। আশেপাশে নজর ঘুরিয়ে বলে, হাত ছাড়ুন সাম্য ভাই, নয়তো বদনাম হয়ে যাব। সাথে সাথে হাত ছেড়ে দেয় সাম্য। চারপাশে তাকিয়ে দেখে সকলেই সুরভিকে নিয়ে ব্যস্ত, এদিকে কারোর নজর নেই। তবুও বলে, ফোন কোথায় তোর? গ্লাসটা নিয়ে যা। ফোন কুসুমের হাতেই ছিল। সে গ্লাস নিয়ে যেতে যেতে চেয়ে থাকলো তাতে। অপেক্ষা করলো একটা মেসেজের। অবশেষে মিনিট 5 পরে ফোনের স্ক্রিনে আলো জ্বলে ওঠে। হাসি ফুটে কুসুমের মুখে, যেন সে জানতো সাম্য মেসেজ করবে। কুসুম মেসেজ বক্সে ওপেন করতেই দেখে সেখানে 2টো মেসেজ। একটাতে সাম্য অভিযোগ করেছে কেন সে চুল খোলা রাখেনি, আরেকটিতে লেখা, ঝিলের মতো টলমল করা চোখ দুটোতে তুই আর কোনোদিনও কাজল পরবি না। ঝিলের মতো টলমল করা চোখ দুটোতে তুই আর কোনোদিনও কাজল পরিস না কুসুম। আর কখনো শাড়ি পরে নারী সেজে আমার সামনে আসিস না, নয়তো আমার ধ্বংস নিশ্চিত। লেখাটি পড়ে কুসুম মনে মনে বলে, আমি আরও 1000 বার কাজল পরব সাম্য ভাই, আপনি হয়ে যান ধ্বংস। তামান্নার ফোনে ভিডিও কলে ছিল অভিক। ফোনের ক্যামেরা সুরভির দিকে তাক করা। অভিক নীরবে মুগ্ধ চোখে দেখে যাচ্ছিল সুরভিকে। অভিক সাম্যকে কতবার করে বলেছিল ওখানে গিয়ে একবার কল করিস, কিন্তু সাম্য রাজি হয়নি। উল্টো বলেছে একেবারে কাল বিয়ের পর যেন সুরভিকে দেখে। অভিক মনে মনে 2টো গালি দিয়েছে তাকে। সাম্য কী করে বুঝবে অভিকের ব্যথাটা? অভিকের তো ইচ্ছে ছিল নিজে গিয়ে সুরভিকে হলুদ লাগিয়ে দিবে, কিন্তু সেটা সম্ভব নয়। এমনিতেই তাদের বিয়ে নিয়ে কম কথা ওঠেনি। যদিও এসব কথার ধার অভিক ধারে না, কিন্তু সুরভির খারাপ লাগবে নিশ্চিত। তাই ভেবে চিনতে ধরেছে তামান্না। অবশ্য তামান্নাকে রাজি করাতে তার পকেট থেকে খোয়াতে হয়েছে মোটা অঙ্কের টাকা। রাত হয়ে আসছে বেশ। হাসনা বেগম বললেন, এবার অনুষ্ঠান শেষ করা হোক, আগামীকাল আরও বেশি ধকল যাবে। সুরভিকে বললেন ভেতরে গিয়ে গোসল সেরে নিতে। এমন সময় তামান্না এসে সুরভির কানের কাছে ফোন বাড়িয়ে ধরে। সুরভি জানতে চাইলে তামান্না দুষ্টু চোখের ইশারায় বোঝায় অভিক কল করেছে। সুরভি দীর্ঘশ্বাস ফেলে ফোনটা নিজের হাতে তুলে নিয়ে বলে, হ্যালো সুরভি, আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। সুরভি আগ্রহ নিয়ে বলে, কি কথা? ভেবেছিলাম কালকে বলবো, কিন্তু এখন মনে হচ্ছে এটা না বললে আজ রাতে আমার ঘুম হবে না। সুরভি ভেবে নেয় নিশ্চয়ই সিরিয়াস কিছু হবে। শীতল কণ্ঠে বলে, কোনো সমস্যা হয়েছে অভিক? সুরভি, আমি শুনছি অভিক, তুমি বলো। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। ভূঁইয়া বাড়িতে বিয়ের আয়োজন হয়েছে জমজমাট। চারিদিকে সাজসজ্জার রব। উঠোন জুড়ে ঝলমলে আলোক সজ্জা, রঙিন কাগজের ফুল আর লাল হলুদ বেনারসির কাপড় দিয়ে সাজানো হয়েছে গেটটা। বাড়ির বাইরে কিছু দূর রাস্তার পাশে গাছগুলোতে ঝুলছে ফেয়ারি লাইট, যেন তারার আকাশ নেমে এসেছে এই বিয়েতে। সারা বাড়ি জুড়ে কেবল খিলখিল হাসির ধ্বনি। বাতাসে ভেসে বেড়াচ্ছে বাহারি রান্নার ঘ্রাণ। মেয়েরা ব্যস্ত নিজের সাজসজ্জা নিয়ে। কেউ পরেছে শাড়ি আর কেউ পরেছে ভারী মেকআপ। কয়েকজন মিলে আবার পরিকল্পনা করছে কিভাবে বরের জুতো চুরি করে টাকা হাতিয়ে নেওয়া যায়। পাশের ঘরের কোণের সাজে সুরভি বসে আছে সকলের মাঝে। পরনে তার লাল রঙের বেনারসি, মুখে ভারী মেকআপের প্রলেপ আর মাথায় সোনালি জরির কাজ করা ওড়না। হাতের তালুতে মেহেন্দির রঙের ছোট্ট করে আঁকা অভিকের নাম। তা নিয়ে সকলের রসিকতার শেষ নেই। রসিকতার ছলে দুষ্টু দুষ্টু কথায় সুরভির গালে ছড়ায় লজ্জার আভা। তবে ঠোঁটের কোণে লজ্জা আনন্দের মিশ্র ছায়া থাকলেও চোখে তার এক চিলতে অজানা আশঙ্কা। বিয়ের সময় ঘনিয়ে আসছে। সবাই অপেক্ষা করছে বরপক্ষের। এরই মাঝে বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মাঝেই সকলে বলাবলি করতে থাকে, বর এসেছে, বর এসেছে। সুরভির মুখ হঠাৎ করেই রক্তশূন্য হয়ে যায়। এই বুঝি বিদায়ের ঘণ্টা বেজে উঠল। পরিচিত এই বাড়ি, আপনজন সব ছেড়ে যেতে হবে নতুন ঠিকানায়। সেখানে গিয়ে কতটা মানিয়ে নিতে পারবে
এই ভাবনাতেই মন আরও বেশি বিষণ্ণ হয়ে ওঠে। তারপর হঠাৎ করেই মনে পড়ে মায়ের কথা। বিয়ের কথা ঠিক হওয়ার পর থেকেই সুরভি দেখেছে হাসনা বেগম সর্বদা সুরভির আশেপাশে থাকেন। সকাল থেকে কতবার যে তিনি মেয়ের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। সুরভি যতই মায়ের সাথে অভিমান করুক, হাসনা বেগম যতই নিজেকে কঠিন রূপ দেখাক, ভালো তো একে অপরকে ঠিক বাসে। স্টেজে মুখোমুখি বসে আছে সুরভি আর অভিক। দুজনের মাঝে কেবল পাতলা খাবারের পর্দা। সেই পর্দা ভেদ করে ঝাপসাভাবে দেখা যাচ্ছে একে অপরের মুখ। নীল রঙের কাগজটিতে যখন সই করল, সুরভির হাত তখন কেঁপে কেঁপে উঠছিল। বারে বারে একটা ছোট্ট কলম যেন হয়ে উঠেছে আকাশ সমান ভারী পাথর। একটা কলমের ওজন বুঝি এতটা হয়? অভিক অবশ্য উদ্গ্রীব হয়ে বসেছিল কখন পারবে নীল রঙের কাগজটিতে সই করে নিজেকে সুরভির নামের সঙ্গে জড়িয়ে নিতে। কবুল ছোট্ট একটা শব্দ, অথচ এই শব্দটার মধ্যে রয়েছে সম্মতি, বিশ্বাস, ভরসা, একসাথে থাকার অঙ্গীকার। কবুল শব্দটি দ্বারা যেন একে অপরের কাছে সারা জীবনের জন্য আত্মসমর্পণ করার অঙ্গীকার। কাজী বারবার বলেছেন কবুল বলতে, অথচ সুরভির কণ্ঠ যেন আটকে গেছে কোনো অজানা দ্বিধায়। সুরভির চোখ টলমল করে ওঠে, আশেপাশে চোখ বুলিয়ে নিজের মাকে খুঁজে, কিন্তু পায় না। বিভা এসে বসে সুরভির পাশে, কাঁধে হাত রেখে আশ্বাস দেয়। সুরভি চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়, কাপা গলায় উচ্চারণ করে কবুল। আলো ঝলমলে উঠোনে এখন যেন একটু থমথমে। হাসির রোল থেমে গিয়ে নেমে এসেছে এক চাপা বিষণ্ণতা। অবশেষে আসে সেই বেদনার মুহূর্ত। সুরভির বিদায়ের সময় গেটের বাইরে বরপক্ষের গাড়ি দাঁড়িয়ে। শাহজাহান ভূঁইয়া সুরভির হাত ধরে এগিয়ে নিয়ে আসে। সুরভি পেছন ঘুরে সকলকে দেখে। মায়ের দিকে চোখ পড়তেই সকল অভিযোগ, অভিমান ভুলে গিয়ে তাকে আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। সবসময় নিজেকে শক্ত খোলসে আটকে রাখা হাসনা বেগমও মেয়েকে জড়িয়ে ধরে ভেঙে পড়ে কান্নায়। সুরভি মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতেই বলে, আমায় মাফ করে দিও মা। হাসনা বেগম আরও শক্ত করে জড়িয়ে ধরেন মেয়েকে। পরিবারের প্রতিটি মানুষের চোখের কোণে চিকচিক করে ওঠে জলে। সকলের কান্না দেখে ছোট্ট শিমুলও ঠোঁট উল্টে কেঁদে ফেলে। কুসুম গিয়ে ভাইকে সামলায়। উপস্থিত সকলে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে। অভিক অসহায় চোখে চেয়ে থাকে সুরভির কান্না ভরা মুখের দিকে। সোহানা সরকার ছলছল চোখে তাকায় শাহজাহান ভূঁইয়ার দিকে। সেদিন যদি সোহানা পালিয়ে না যেত, তবে তারও এমন একটা বিদায় হতো। সোহানা কাঁদত আর শাহজাহান ভূঁইয়া তাকে বুকে আগলে নিতেন, কিন্তু তার কিচ্ছুটি হয়নি। সোহানা সরকার বার কয়েক চেষ্টা করেছেন শাহজাহান ভূঁইয়ার সাথে কথা বলার, কিন্তু শাহজাহান ভূঁইয়া প্রতিবারই এড়িয়ে গিয়েছেন তাকে। তাদের এই বাবা মেয়ের সম্পর্কটা বুঝি আর আগের মতো হওয়ার নয়। চারপাশে তখন নিস্তব্ধতা। বিদায়ের সুরে ভারী হয়ে আসে বাতাস। সুরভি গাড়িতে উঠে বসে, সাথে যায় কুসুম ও শিমুলও। সুরভি জানালার পাশে মাথা রেখে চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুর নদী। গাড়ি সামনে এগিয়ে যায়, পেছনে ফেলে যায় পুরনো স্মৃতির গন্ধ। ভূঁইয়া বাড়ি যেমন আত্মীয় স্বজনের আনন্দ উল্লাসে ভরপুর, সরকার বাড়ি ততটাই নীরব, কোলাহলহীন। সাম্য আর অভিকের কারোরই ফুপু নেই। এদিকে সাম্যের মায়ের বাড়ির আত্মীয় সব ভূঁইয়া বাড়িতেই থাকেন। অন্যদিকে অভিকের মায়ের কোনো ভাই বোন নেই। আকলিমা সরকার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই সরকার বাড়ির বিশেষ কোনো আত্মীয় নেই বললেই চলে। তারপরও যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের অনেকেই জানিয়েছে কাল বৌভাতে আসবেন। কেবল বাড়িটি জমকালো আলোকসজ্জায় সজ্জিত না থাকলে বোঝার উপায় ছিল না এটা কোনো বিয়ে বাড়ি। সুরভির অবশ্য বাড়িটিকে দেখে মনে হয়েছে সাজানো গোছানো, অথচ নিঃসঙ্গ কোনো পরিত্যক্ত প্রাসাদ। সুরভি বসে আছে অভিকের ঘরে। ফুলদানি থেকে বিছানার চাদর, ঘরের প্রতিটি জায়গায় কেবল শুভ্র রঙের ফুলের ছড়াছড়ি। কিছুক্ষণ আগেই তামান্না তাকে এনে বসিয়েছে অভিকের ঘরে। ফুলের ঘ্রাণে আচ্ছন্ন হয়ে সুরভি বাইরের তর্ক শুনছে। সাম্য, তামান্না, কুসুম মিলে দরজা আটকে দাঁড়িয়ে আছে। তাদের মতে ঘরে ঢুকতে হলে অভিককে দিতে হবে মোটা অঙ্কের টাকা, নয়তো দরজা খোলা হবে না কিছুতেই। বেচারা অভিকের শত তর্ক করেও কোনো লাভ হলো না।
তাদের দাবি মেনে নেওয়ার পরেই সাম্যরা দরজা ছেড়ে দিয়ে দাঁড়ায়। অভিক ভেতরে ঢুকতে নিয়েও পেছনে ফিরে তাকায়, বলে, এখানে দাঁড়িয়ে থাকবেই? অভিকের কথায় বিনিময়ে দাঁত কেলিয়ে হাসে সাম্য। অভিক তার পানে রাগান্বিত চোখে তাকাতেই পথ ধরে নিজের ঘরের কুসুম আর তামান্নাও পেছন পেছন যায় তার। অভিক দরজাটা বন্ধ করে সামনে এগিয়ে যায়। বিছানায় বসা সুরভির দিকে চাইতেই মনে হয় অনেকগুলো শুভ্র ফুলের মাঝে একটি রক্তজবা বসে আছে। হঠাৎ করেই কথা খুঁজে পায় না অভিক। কিছুটা সময় নীরবে চেয়ে থেকে সুরভির সামনে দাঁড়ায়, বলে, আপনার কি আরও কাঁদতে ইচ্ছে করছে সুরভি? ইচ্ছা করলে আপনি প্লিজ কাঁদুন, আমি কিছু মনে করব না। তবে কান্নার পরে আপনার চোখে আর বিষাদের দেখতে চাই না আমি। সুরভির বিদায়ের পর ভূঁইয়া বাড়ির পরিবেশ থমথমে। আত্মীয়দের সংখ্যাও কমে গিয়েছে। বিভা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বেনুনি করছিল। 2 দিন তার যা খাটুনি গিয়েছে, এবার তার ঘুম প্রয়োজন। এমন সময় সাফায়াত এসে দাঁড়ায় পেছনে, জিজ্ঞেস করে, কি করছো? বিভা উত্তর দেয়, তেমন কিছু না। আপনি কিছু বলবেন? কিছু লাগবে আপনার? হুম, কিছু লাগবে না আমার। তোমায় দেখতে ক্লান্ত লাগছে বিভা। বিভা মুচকি হেসে আয়নায় সাফায়াতের প্রতিবিম্বের দিকে তাকায়, আস্তে করে বলে, আমি ঠিক আছি। সাফায়াত এক দৃষ্টিতে চেয়ে থাকে বিভার দিকে, কিছু একটা ভেবে আগ্রহ নিয়ে বলে, একটা জিনিস দেখবে? কি জিনিস? দাঁড়াও, আছে। একথা বলে সাফায়াত আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। বিভা ভুরু কুঁচকে দেখে সাফায়াত কি করে। সাফায়াত আলমারির ওপর হাতের একটা প্লাস্টিকের কাগজে মোড়ানো কিছু একটা বের করে। বিভা কৌতূহল নিয়ে উঠে আসে, জিজ্ঞেস করে, কি আছে এতে? সাফায়াত সেটা বিভার হাতে ধরিয়ে দিয়ে বলে, খোলো, দেখো। বিভা বেশ আগ্রহ নিয়ে সেটা খুলে, তারপর ভেতরের জিনিসটা দেখে চোখ বড় বড় করে চায় সাফায়াতের দিকে। তার হাতে চমৎকার একটি ছবি। ছবিটিতে একটি নারী প্রতিবিম্ব, যার হাতে অনেকগুলো শাপলা ফুল, কমর সমান লম্বা চুল। কিন্তু কথা হচ্ছে মেয়েটির মুখাবয়ব আঁকা হয়নি। যদিও ছবিটি এমনিতেই চমৎকার লাগছে। আকাশে গোধূলির রং ছড়িয়েছে, পাখিরা উড়ে যাচ্ছে আপন ঠিকানায়, আর এক রমণী শাপলা হাতে হেঁটে যাচ্ছে বাড়ির পথে। তবে মেয়েটির মুখটির কেন অসম্পূর্ণ? বিভা সাফায়াতের পানে চেয়ে প্রশ্ন করে। সাফায়াত বলে, 2 বছর আগের কথা। সেদিন সন্ধ্যায় পুরনো বন্ধুদের সাথে দেখা করব বলে বেরিয়েছি, কিন্তু গেটের কাছে আসতেই চোখে পড়ে এক ষোড়শী কন্যার দিকে। পরনের জামাটা তার ভিজে গিয়েছে, হাতে অনেকগুলো শাপলা ফুল। বুঝলাম ফুলগুলো তুলতেই ভিজে গিয়েছে। সন্ধ্যা বলেই কিনা কে জানে, মেয়েটা বারে বারে ভয় মিশ্রিত চোখে বারে বারে এদিক সেদিক তাকাচ্ছে। হাঁটার গতি দেখে মনে হচ্ছিল তার ভীষণ তাড়া। বিভা হতবাক চোখে চেয়ে থাকে সাফায়াতের দিকে। সাফায়াত বিভার চাহনি দেখে মিটিমিটি হাসে, বলে, তুমি ভাবতে পারো আমি মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলাম। ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না। মেয়েটা আমার তুলনায় বেশ ছোট। আমি প্রেমে পড়িনি, কেবল সেদিন আর বন্ধুদের সাথে দেখা করা হয়নি আমার। পুনরায় বাড়ির ভিতরে ঢুকে গিয়েছিলাম, আর চোখের সামনে দেখতে পাচ্ছিলাম ভীতির সহস্র এক মুখ। রাতে আমার ঘুম হলো না। কুসুমের কাছ থেকে নিয়ে এলাম ছবি আঁকার সরঞ্জাম, কিন্তু মুখটা আঁকতে গিয়ে মনে হলো থাক, যদি কিছু খুঁত থেকে যায়। কিন্তু ওই মেয়েটা? সাফায়াত শব্দ করে হাসে। বিভা যেন এক ঘোরের মধ্যে আছে। সাফায়াত বিভার কাঁধে হাত রেখে কাছে টেনে নেয়, বলে, ঠিক ভেবেছ। ওই মেয়েটা হচ্ছে বাবলু কাকার মেয়ে, মানে আমার একমাত্র শ্বশুরের বড় মেয়ে। বিভা যেন কথা বলতেই ভুলে গিয়েছে। হাঁ করে চেয়ে থাকে সাফায়াতের দিকে। সাফায়াত টুপ করে একটা চুমু খায় বিভার গালে, বলে, বিয়ের জন্য পাত্র দেখতে গিয়ে তোমায় দেখে বেশ অবাক হয়েছিলাম আমি। তোমার জায়গায় অন্য কেউ হলে বয়সের পার্থক্যের কারণে নির্ঘাত আমি অমত করতাম, কিন্তু তোমায় দেখে কেন যেন বিশেষ আপত্তি করিনি। বিভা হুট করেই কেমন যেন একটু লজ্জা পায়। সাফায়াত মুগ্ধ হয়ে দেখে তাকে, ধীর কণ্ঠে ডাকে, বিভা। বিভা চোখ তুলে চায়। সাফায়াত জিজ্ঞেস করে, তুমি খুশি তো? জবাবে সাফায়াতের বুকে মাথা গুজে দেয় বিভা। সাফায়াত তাকে 2 হাতে আগলে নিয়ে মাথায় চুমু খায় আলতো করে। বিভা ফিসফিস করে বলে, আপনি এত ভালো কেন সাফায়াত?
আপনার সংস্পর্শে এসে আমি কি করে খুশি না হয়ে থাকি বলুন? সাফায়েত বিভার থেকে বেশি ফিসফিস করে বলে। তবে আজ আরেকটুখানি খারাপ হয়ে বিভা, লজ্জায় লাল হয়ে বিভার গাল। সাফায়েতের মতো একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য মনে মনে 1000বার শুকরিয়া আদায় করে সৃষ্টিকর্তার নিকট। ঘরের সমস্ত বাতি তখন নিভে গেছে, অন্ধকারে গা ভাসিয়ে দিয়েছে নিস্তব্ধতা। জানালার ফাঁক গলে আসা হালকা চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে। বাইরে ঝিঝি পোকার একটানা ডাক, আর ঘরের মধ্যে ফুলের মিষ্টি গন্ধ। সব মিলে এক মোহময় রাত। সুরভি আর অভিক পাশাপাশি শুয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। দুজনেই যেন শুনছে একে অপরের নিঃশ্বাসের শব্দ। নীরবতা ভেঙে সুরভি আগেই বলে ওঠে, অভিক, বলুন সুরভি। আমি তোমার স্ত্রী। অভিক নিঃশব্দে হাসে। অজানা এক প্রাপ্তিতে বুক ভরে ওঠে, মনের মাঝে সুখেরা জোয়ার খেলে যায়। বলে, হ্যাঁ, আজ থেকে আপনি আমার স্ত্রী সুরভি, মিসেস অভিক সরকার। আবারও একটুখানি নীরবতা এসে ধরা দেয় দুজনের মাঝে। তারপর সুরভি আবার বলে, আমি চাইছি আমাদের বিবাহিত জীবনটা আর 4টা সাধারণ দম্পতির মতোই হোক অভিক। অভিক বুঝতে পারে না সুরভির কথা। বলে, মানে? সুরভি অভিকের দিকে কিছুটা সরে আসে, এক হাতে চেপে ধরে অভিকের টি শার্টের কোণা। কিছুক্ষণ পরেই শোনা যায় অভিকের আশ্চর্য হওয়া কণ্ঠ, আপনি পাগল হয়েছেন সুরভি। আমি এমন কোনো কাজ করব না যাতে পরবর্তীতে আপনাকে আফসোস করতে হয়। আমি আর পিছনে মুড়ে দেখতে চাই না অভিক। তুমি তো বলেছিলে আমি কেবল ভবিষ্যৎ নিয়ে ভাববো। আমি সামনে আগাতে চাই অভিক। আমার ভবিষ্যৎ তুমি। অভিকের এক মুহূর্তের জন্য নিজেকে দিশেহারা মনে হয়। অভিকের সুরভির প্রতি দুর্বলতা আছে, একথা সুরভির অজানা নয়। এই যে সুরভি তার এতটা কাছে, তাও আবার হালাল রূপে। সুরভি কি জানে নিজেকে সামলাতে অভিকের কতটা কষ্ট হচ্ছে? তার মধ্যে সুরভির এমন পাগলামি। সুরভি আবারও বলে, সামনে আগানোর জন্য আমার তোমার সঙ্গ চাই অভিক। অভিক হালকা ঢোক গিলে নিজেকে শান্ত করতে চায়, কিন্তু আচমকা সুরভির অধর স্পর্শে থমকে যায় অভিকের চিত্ত। অভিক আর নিজেকে সামলাতে পারে না, কাছে টেনে নেয় সুরভিকে, ছুঁয়ে দেয় সুরভির সমস্ত কায়া। নিজের ভালোবাসা প্রকাশ করে না একটুখানি কৃপণতা। ঘন নিঃশ্বাসের শব্দ বাড়ি খায় দেওয়ালে। অভিকের উন্মাদনায় ভরা ভালোবাসা সামলাতে চোখ দিয়ে জল গড়ায় সুরভির। রাত তখন গভীর। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে কুসুম। নিজের বিছানা ছেড়ে তার ঘুমাতে সমস্যা হয়। এমনিতেই অচেনা জায়গা, তার ওপর পাশে ঘুমাচ্ছে তামান্না। চোখের তারায় ঘুম ধরা দিচ্ছে না কিছুতেই। কুসুম আরও কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসে, তারপর ধীর পায়ে বের হয় ঘর ছেড়ে। সারা বাড়ি তখন নিস্তব্ধতায় মোড়ানো, কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। কুসুম ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, ডাইনিং টেবিলের চেয়ারটায় বসে পানি খায়। কিন্তু নীরবতা ভেদ করে কারোর পায়ের আওয়াজ শুনে গা শিউরে উঠে তার। ভীতি কণ্ঠে বলে, কে? আমি আমি ভয় পাস না। সাম্যের কণ্ঠ শুনে স্বস্তির শ্বাস নেয় কুসুম। সাম্য এগিয়ে এসে কুসুমের সামনে দাঁড়ায়, বলে, এত রাতে এখানে কি করছিস তুই? কিচ্ছু না, আমার ঘুম আসছিল না তাই। সাম্য ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, ঘুম আসছিল না কেন? রাত তো অনেক হয়েছে। নতুন জায়গা ঘুম হয় না আমার। সাম্য কিছুক্ষণ চেয়ে থেকে প্রস্তাব দেয়, ছাদে যাবি? কুসুম অবাক হয়ে বলে, এত রাতে? ভয় হচ্ছে? কুসুম সাম্যের চোখের দিকে চায়। সাম্যকে ভয় পাওয়ার মতো কারণ তার কাছে নেই, তাই উঠে দাঁড়ায়, মুখে বলে, চলুন। ঘন অন্ধকারে লাইটের আলোতেও পুরো ছাদটা স্পষ্ট নয়। কুসুম সামনে এগিয়ে যায়। সাম্য ছাদের দরজাটা হালকা ভিড়িয়ে দেয়। কুসুম তা দেখেও কিচ্ছু বলল না। সরকার বাড়িটা বেশ শৌখিনভাবে সাজানো। ছাদটাতেও তার ছাপ পড়েছে, অল্প বিস্তর। টবে লাগানো ফুল ফলের গাছ, বসার জন্য রাখা চেয়ার টেবিল। তবে সব ছড়িয়ে কুসুমের নজর কাড়ল একপাশে রাখা দোলনাটা। কুসুম এগিয়ে গিয়ে বসল সেখানটায়। ছাদে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, আকাশে জমছে মেঘ। কুসুম আবেশে চোখ বন্ধ করে নেয়। আচমকা সাম্য এসে বসে তার পাশে, বাড়িয়ে দেয় একগুচ্ছ কদম। কুসুম এই অবাক চোখে সাম্যের দিকে চায়।
চোখে তার প্রশ্ন। এই রাতে ফুল কোথায় পেলেন? সাম্য কুসুমের প্রশ্ন বুঝল। হাত বাড়িয়ে দেখায় ছাদের কোণে ঘেঁষে দাঁড়িয়ে থাকা কদম গাছ, যার একটা ডাল এসে পড়েছে একেবারে ছাদের ভেতর। কুসুম উঠে যেতে চায় সেখানে, কিন্তু সাম্য হাত ধরে বসিয়ে দেয় তাকে, বলে, বসে থাক, পরে দেখবি। কুসুম বসে যায় চুপ করে। সাম্য কুসুমের হাত ছাড়ে না। দুজনের মনে অদ্ভুত এক ভালো লাগা। সাম্য হঠাৎ করেই কুসুমের হাতের পিঠে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। কুসুম চোখ নামিয়ে নেয়। কেউ কাউকে কিচ্ছু বলে না, কিন্তু অঘোষিতভাবে দুজনের মাঝে তৈরি হয় এক নতুন সম্পর্ক। সাম্য মুচকি হাসে। মাথার উপর খোলা আকাশ আর একগুচ্ছ কদম যেন সাক্ষী হয় তাদের ভালোবাসার নীরব স্বীকৃতির।